লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আপনি যদি না থাকতেন তাহলে আমাদের কলির জীবনটা নষ্ট হয়ে যেত, আমরা কেউ কিচ্ছু করতে পারতাম না। বাড়ির সবাই আপনার বিরুদ্ধে ছিল, কিন্তু আপনি কিছুতেই দমে যাননি। আপনি লড়াইটা কিন্তু করে গেছেন। সঠিক সময় অনির্বাণের আসল চেহারাটা সবার সামনে এনে আমাদের কলির জীবনটাকে বাঁচিয়ে দিয়েছেন, আর তার জন্য আমি আপনার কাছে সারা জীবন ঋণী থাকবো মিতুল, সারা জীবন। আপনার এই কথাটা আমি ঠিক মানতে পারলাম না। হ্যাঁ, এটা ঠিক কথা যে বাড়ির কেউ আমার পক্ষে ছিল না, কিন্তু আপনি তো আমার পক্ষে ছিলেন ইন্দ্রবাবু। আর আপনি যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি কিছুতেই এটা করতে পারতাম না। আর তাছাড়া কলি দিদি তো আমার দিদি, বোন হয়ে দিদির রক্ষা করা যে আমার কর্তব্য। তাই দয়া করে আপনি আর আমাকে এটা নিয়ে ধন্যবাদ জানাবেন না। সত্যি মিতুল, আপনাকে আমি যত দেখি না তত অবাক হয়ে যাই। আপনি এত প্রাণশক্তি পান কোত্থেকে? আমরা যেটা কেউ করতে পারি না সেটা আপনি কত সহজে করে ফেলেন। বিশ্বাস করুন, আপনি যদি না থাকতেন তাহলে আমাদের ওই শয়তান অনির্বাণের প্রতি কোনোদিনই সন্দেহ হতো না। আমার প্রশংসা করলেন ইন্দ্রবাবু, আমার মনটা ভরে গেল, কিন্তু একই সাথে কলি দিদি আর অর্কতাকে নিয়েও আমার বড় চিন্তা হচ্ছে। কি হলো মিতুল, কি ভাবছেন? না মানে দেখুন, আমার কিন্তু কথা শেষ হয়নি। মিতুল, আপনি কিন্তু খুব বুদ্ধিমতী মানুষ। যে কোনো জার্নিতে আপনার পাশে থাকা ইটসেলফ একটা শিক্ষা। আর সত্যি বলতে আমি আস্তে আস্তে আপনাকে খুব ভরসা করে ফেলছি। আমি মনে করি আপনি কারোর ব্যাপারে কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারেন না। আর মেয়েদের সম্পর্কে আমার ধারণাটা আপনি পুরোটাই বদলে দিয়েছেন। মিতুল, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এতটা ভরসা করেন আপনি আমাকে? কলি দিদির বিয়ে দিয়ে আমি কোনো ভুল করিনি তো ইন্দ্রবাবু? আপনার এই ভরসা আমি রাখতে পারবো তো? কি হলো দেখি, কি করলেন আপনি? আপনি যে কি করেন না। जरा सा भी जैसी हो वैसी रहो। তুমি আমার মা বাবা পরিবারের সকলের সম্মানহানি হওয়া থেকে রক্ষা করেছো, তারপরেও আমার পক্ষে এই সম্পর্কটা মেনে নেওয়া সম্ভব নয়। প্লিজ অর্কদা,
তুমি আমার কাছ থেকে কিছু কিছু এক্সপেক্ট করো না। যত দূরে সরাতে চাইছি এরা দুজন তত কাছাকাছি চলে আসছে। ও গড, আমি এখন কি করব? অনুরাধা দিদি, কি হয়েছে তোমার? কি অনেকটা কেটে গেছে তো, কি করে কাটলো? এই বাজে মেয়েটাকে আমি আমার কাছে চাই না। আমি চাই ইন্দ্র আসুক, ইন্দ্র আসুক আমার কাছে। প্লিজ কাছে এসো ইন্দ্র, এসে দেখো আমার হাতটা কেটে গেছে। কি করে কাটলো বলবে তুমি অনুরাধা দিদি? কেটে গেছে। আমাকে মিতুল, আপনার যে টোটকা ইউজ করেন সেটা আনুন না, হলুদ, চিনি। আমি এক্ষুনি নিয়ে আসছি। ইন্দ্র, যেই টোটকাটা মিতুলের জন্য অ্যাপ্লিকেবল সেটা আমার জন্য নয় কেন? কারণ কেউ যদি ইচ্ছে করে হাতটা কাটে তার ওষুধ আমার জানা নেই। আর অনুরাধা, আমার সেটুকু বুদ্ধি আছে। এসে গেছে এসে গেছে, দাও দাও হাতটা দাও, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। চাপ বাবা, এ তো পুরো বদ্ধ পাগল। পাগল তো নয়, সে আনা। শুধু খাবারগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। কি হলো দেখি? আবার হাতে লাগলো তো? হ্যাঁ, না না, কত করে আপনাকে বলেছি হ্যাঁ কাজ করতে হবে না হবে না, কিন্তু না, আপনি তো আমার কোনো কথা শুনেন না। বসে কাজ থাকলে সেগুলো করুন। আপনি না আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করেন। আপনি আমাকে চিন্তা করান। কালকে ভাবতে ভাবতে হাতটা কেটে বসলেন, এখন সকালে যদি কিছু হয় না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যান বসুন, বসুন বলছি। ইন্দ্র এত কনসার্ন মেয়েটার প্রতি, কিছুতেই আমাকে পাত্তা দিচ্ছে না। এই মিতুলের কাছে আমি হেরে যাব? মুখে সব সময় বলেন আমায় স্ত্রী হিসেবে স্বীকার করেন না, কিন্তু মেয়েরা তো এমন যত্নবান স্বামী চায়। বলো ভোলে বাবা, যেভাবে ইন্দ্রবাবু আমার কষ্ট বোঝেন, আমাকে ভালো রাখার চেষ্টা করেন, সেভাবেই অর্কদাদা আর কুলি দিদিও যেন একে অপরকে বোঝে। তুমি দেখো বলে বাবা। কি হয় আপনার মাঝে মাঝে? আবার কোন ভাবার জগতে চলে গেলেন? হ্যাঁ ইন্দ্র, আরে অর্ক, কলি দিদি, কলি দিদি এসেছো? পিসিমণি, ঠাম্মি, কলি দিদিরা এসেছে। আরে দিদি ভাই, সকালবেলা তোকে দেখে কি ভালো লাগছে। আয় আয় আয়, শিগগিরই আয়, আগে একটু কিছু মুখে দে, তারপর। কিরে কিরে, সব ঠিক আছে তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ কলি, কি হয়েছে অর্ক? কলি হঠাৎ করে এভাবে চলে গেল কেন? সব সব ঠিক আছে তো? আন্টি কলি যাতে ভালো থাকে তাই ওকে এখানে নিয়ে এলাম। আমি কলির বাড়ি গেছিলাম, কিন্তু ওদের বাড়ির দরজা বন্ধ ছিল। আমি কলিকে এখানে রেখে যেতে এসেছি। অর্ক, কি বলছিস তুই? রেখে যেতে এলি মানে?
দেখ ইন্দ্র, আমি সব দিক ভেবেই কলিকে এখানে নিয়ে এলাম। দেখ যা হয়েছে তার জন্য মানসিকভাবে একদমই তৈরি ছিল না, ইনফ্যাক্ট এখনো। তাই এই বিয়েটাকে ও মেনে নিতে পারছে না। আর কি জানিস তো, এই অবস্থার মধ্যে বিয়ে হয়ে গেছে বলে আমি ওর উপর কোনো বোঝা চাপাতে চাই না। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। কলি দিদি, তুমি এটা কি করলে কলি দিদি? মিতুল, তুমি আমায় ক্ষমা করো মিতুল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজকে তুমি না থাকলে আমার জীবন। চুপ! আর একটা কথাও বলবে না তুমি। তাকাও আমার দিকে। আমি না তোমার বোন? বোনের কাছে কেউ ক্ষমা চায়? কি হয়েছে তোমার বলি দিদি? তুমি এভাবে চলে এলে কেন? আমি জানতাম কলি ফিরে আসবে। কিছু মনে করো না সুমি, একটা মানুষ ছোটবেলা থেকে এত ল্যাভিশ লাইফস্টাইল লিড করেছে, তাকে হঠাৎ করে যদি তুমি বলো কোনো রকমে মাথা গুজে পড়ে থাকতে, ভাত ডাল খেয়ে থাকতে, সেটা কি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব? তুমি বল। কিছুতেই না। মিতুল যা সিদ্ধান্ত নেয় সব ভালো সিদ্ধান্ত নেয়, সব কিছু ভালো করে, এটা ভেবে না তোমরা একেবারে ওকে মাথায় তুলে নাচো। কিন্তু আমার মনে হয় না এটা উচিত। ঠিক আছে, ওর অনির্বাণের মুখোশ সবার সামনে খুলে দিয়েছে, কিন্তু তাই বলে সেই একই দিন কলির বিয়ে দিয়ে দিতে হবে, এটা কি ঠিক করেছো তোমরা? আন্টি, আমি জানি আমি এই বাড়ির কেউ নই, কিন্তু তুমি যদি অ্যালাউ করো আমি একটু কথা বলতে চাই। কেন বলবে না? নিশ্চয়ই বলবে, বলো। আসলে আমি ভাবছিলাম যে মিতুল আমাদের সবাইকে বলল সেদিন যে অনির্বাণের নাকি সব আগের বিয়ের জিনিসপত্র মানে কাগজপত্র সব কালী মন্দিরে পাওয়া যাবে, কিন্তু আমরা তো কেউ সেখানে গিয়ে দেখিনি। এবার মিতুল কি আদৌ সত্যি কথা বলছিল? কারণ মিতুল তো জানে এই পরিবারের সবাই মিতুলকে অন্ধের মতন বিশ্বাস করে। তাহলে সেই বিশ্বাসের সুযোগ নিয়েই মিতুল মিথ্যে কথাগুলো বলেনি তো? আমি এটাই ভাবছিলাম আর কি। কি বলতে চাইছো তুমি? এটাই যে অর্ক কলিকে ভালোবাসে সেটা শুধু মিতুল জানতো। মিতুল এই গল্পগুলো সাজায়নি তো? শাট আপ অনুরাধা, কিপ ইউর মাউথ শাট। তুমি মিতুলের নামে আর একটা বাজে কথা বলবে না। পিসুমণি, তুমি ওর কথা একদম শুনবে না। অনির্বাণ যে কতটা খারাপ সেটা আমরা সবাই হাতে নাতে প্রমাণ পেয়েছি। আর অনুরাধা, অনির্বাণকে ডিফেন্ড করে তুমি একটা কথা বলবে না কিন্তু। মিতুল, এত কিছুর পরেও আমি অনিদাকে কিছুতেই ভুলতে পারছি না। আমি জানি আমি অর্কদার সাথে অন্যায় করছি, কিন্তু কি করব বলো তো? আমি কিছুতেই যে আমার অতীতটা ভুলতে পারছি না। আমি না হয় আমার একটা সম্পর্কে ঠকে গেছি, কিন্তু অর্কদার কাছে আমি তো প্রথম প্রেম।
প্রথম সম্পর্ক। অর্কদার নিশ্চয়ই এই সম্পর্কটা নিয়ে অনেক স্বপ্ন আছে, অনেক আশা আছে। এটা জানার পরেও আমি অর্কদাকে বারবার ঠকাচ্ছি। ভালোবাসার মানুষের কাছ থেকে ঠকে গেলে যে কতটা কষ্ট হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর অর্কদাও ঠকে যাচ্ছে। অর্কদা খুব কষ্ট পাচ্ছে মিতুল। আমি যেটা জেনেও কিছু করতে পারছি না। আমার ভীষণ অসহায় লাগছে মিতুল, ভীষণ অসহায় লাগছে। আমি বুঝতে পারছি কলি দিদি, অতীত ভোলা যে এত সহজ নয়। ভালোবাসাও জোর করে আসে না, সময় লাগে। আমি নিজেও যে তার ভুক্তভোগী আমি বুঝি, কিন্তু একটা কথা তোমাকে বলতেই হবে, অর্কদা তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না কলি দিদি। এতদিন ধরে কাউকে কিচ্ছু জানতে না দিয়ে চুপিসারে তোমাকে ভালোবেসে গেছে, কোনো আশা রাখেনি। তাই আজও যে সে তোমার কাছ থেকে কোনো কিছু আশা রাখবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। কিন্তু অর্কদার ভালোবাসায় যদি জোর থাকে, তোমার মন গলবেই, এটা আমার বিশ্বাস। আসি। চেঁচিয়ে কোনো লাভ নেই ইন্দ্র। কি বলো তো, তুমি না মিতুলকে একটু বেশি বিশ্বাস করো। মানে নিজের মাথাটা খাটানো জাস্ট বন্ধ করে দিয়েছো তুমি। মিতুলের চোখ থেকে ভালো খারাপ দেখাটা জাস্ট বন্ধ করে দাও তুমি, বুঝেছো তো? মানে নিজের মাথাটা একটু খাটাও, নিজের চোখটা একটু খোলো। কারণ মিতুল যাকে খারাপ বলছে সে কি আদৌ খারাপ, নাকি মিতুল নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য তাকে খারাপ বলছে? এটা একটু নিজে ভাবো তো। হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি ইন্দ্রবাবু। আপনি কিন্তু একদম আমার কথা বিশ্বাস করবেন না, সত্যিই তো। আমি যদি বলি যে কেউ খারাপ, সে যে খারাপই হবে তার কি মানে আছে? আমি তো মিথ্যে কথাও বলতে পারি। ঠিক কথাই বলেছো অনুরাধা দিদি। এই যেমন অনুরাধা দিদি অনির্বাণ দাদার বন্ধু, বহুদিন ধরে অনির্বাণ দাদাকে চেনে। তাও এত বছর ধরে চেনার পরও সব কর্মকাণ্ড আমাদের থেকে চেপে গেল। কি চেপে গেল তো? কিন্তু এর থেকে তো এটা প্রমাণ হয় না যে অনুরাধা দিদি আর অনির্বাণ দাদা দুজনে মিলে চক্রান্ত করে এসব করেছে। সত্যি আপনি আমার কথাটা ভেবে দেখুন। এরকম করে আমি যা বলবো সেরকম শুনে নেবেন না। আপনারা সবাই ভাবুন, যাচাই করুন, বিচার করুন। মিতুল, বাড়াবাড়ি করো না, আর কথা ঘোরানোর চেষ্টা তো একদমই করো না, বুঝলে তো? আমি তো শুধু তোমার সুবিধে করার চেষ্টা করছিলাম অনুরাধা দিদি। আর একটা কথা ভেবে দেখুন ইন্দ্রবাবু, সেদিন অহনা দিদি যখন অনির্বাণ দাদার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছিল, অনির্বাণ দাদা মিথ্যে কথা বলেছে, ঠকিয়েছে, সন্তানকে অস্বীকার করেছে, সে সব কিছু বলার পরও ওখানে উপস্থিত সবার মধ্যে একজন, শুধুমাত্র একজনই কিন্তু অনির্বাণ দাদার হয়ে কথা বলছিল। এই সব কিছু শোনার পর সেটাকে অনুরাধা দিদি। কেন বলছিল ভেবে দেখুন। সত্যি কিছু না জেনে শুনে আমার কথা শুনে একদম বিশ্বাস করে নেবেন না।
এই মেয়েটাকে তো আমি কিছুতেই থামাতে পারছি না। কি বলবো আমি এবার? অনুরাধা, কি হলো? এখন চুপ করে আছো কেন? মিতুল যে প্রশ্নগুলো করছে সেগুলো উত্তর দাও। হ্যাঁ, এটা ঠিক কথা, এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসা উচিত ছিল। যাক, আমাদের মাথায় যখন আসনি তাহলে মিতুলের প্রশ্নের উত্তর দাও। বলো, অহনা যখন একটার পর একটা ব্লেম করছিল অনির্বাণকে, তুমি ওকে সাপোর্ট করছিলে কেন? তোমার কি ইন্টারেস্ট ছিল বলো তো? তোমার কি মাথাটা একেবারেই গেছে ইন্দ্র? মাথাটা কাজ করছে না? তুমি আবার মিতুলের কথা শুনে আমাকে সন্দেহ করছো? তুমি ভাবছো আমার কোনো ইন্টারেস্ট আছে? ও আমার বন্ধু, তাই সাপোর্ট করছিলাম। শোনো, ইন্দ্রবাবু এতটা বোকা নন যে আমার কথা শুনে উনি বিশ্বাস করে নেবেন। আচ্ছা বেশ, ঠিক আছে, তর্কের খাতিরে আমি মেনেই নিলাম যে অনির্বাণ দাদা তোমার বন্ধু, বন্ধুর সাথে থাকার জন্য তুমি ওনার সাপোর্ট করছিলে। বেশ, তাহলে তো আমিও আমার আপনজনের সাপোর্ট করার জন্য সাথে ছিলাম। অর্কদা আমার দাদা, অর্কদা কলি দিদিকে অনেক দিন ধরে ভালোবাসে, আর ওদের ভালোবাসাটা যাতে পূর্ণতা পায় সেই জন্য আমি অর্কদার সাপোর্টে কথা বলছিলাম। তুমি যখন বন্ধুর সাপোর্টে কথা বলছিলে তাতে কোনো দোষ নেই, আমি বললেই দোষ। এই মেয়েটার সঙ্গে কথায় পারা মুশকিল। কিছু বলতে গিয়ে না বেকায়দায় পড়ে যাই, তার থেকে ভালো চেপে যাওয়া।